তো আজকে যে বই নিয়ে কথা বলতে এসেছি সেই বই নিয়ে অলরেডি দুটো শর্টস রিলস বানানো হয়ে গেছে এবং আপনি ফেসবুকে দেখে থাকুন, ইনস্টাগ্রামে বা ইউটিউবে হয়তো সেই বইটা নিয়ে আপনি শর্টসগুলো দেখে নিয়েছেন অলরেডি এবং হয়তো এবার ভাবছেন যে ওইটুকুই হয়তো রিভিউ, কিন্তু তা নয়। বইটা নিয়ে সম্পূর্ণ রিভিউ এই ভিডিওতে থাকবে এবং সত্যি বলতে অনেক দিন পর একটা খুব ভালো বই পড়ার পরেও সেই বইয়ের যখন রেশ থেকে যায় এবং সেটা নিয়ে যখন আরও পড়াশুনো আমাকে করতে হয় তখন সেটা আমার আরও বেশি ভালো লাগে এবং সেই জন্যেই হয়তো এতটা দেরি হলো এই সম্পূর্ণ ভিডিওটা আনতে, কারণ ওটা পড়ার পরেও, ওটা শেষ করার পরেও আমাকে আরও অনেক কিছু পড়তে হয়েছে বা দেখতে হয়েছে যাতে আমি সমস্ত সংযোগ সূত্র মেলাতে পারি। তো সেই জন্যই হয়তো বড় ভিডিওটা আনতে দেরি হলো, কিন্তু শর্টসে আপনারা আগেই দেখেছেন, ফলে হয়তো অনেকে কিনেও ফেলেছেন বইটা আমার রেকমেন্ডেশনে। তো এবার ঢুকে পড়া যাক যে বইটা নিয়ে কথা বলতে চলেছি। তো যে বইটা নিয়ে আজকে কথা বলবো সেই বইটার নাম হচ্ছে কলফরিং। এটা লিখেছেন শুভ রায় এবং এটা প্রকাশিত হয়েছে লা স্ট্রাদা থেকে। এটার মুদ্রিত মূল্য হলো 400 টাকা। প্রথমত এইটুকু বইয়ের জন্য 400 টাকাটা অনেক বেশি আমি যখন প্রথম দেখেছিলাম তখনই মনে হয়েছিল। তবে আমার প্রচ্ছদটা খুব ভালো লেগেছিল এবং প্রচ্ছদ দেখেই প্রথম এই বইটা নিয়ে আমার ইন্টারেস্ট জাগে যে বইটা কী দেখব, এবং পরবর্তীকালে হাতে নিয়ে যখন দেখি যে এটাতে লেখা হয়েছে যে এটা নর্মাল সায়েন্স ফিকশন নয়, এটা হচ্ছে অস্তিত্ববাদী সায়েন্স ফিকশন, তখন সেটা দেখে আমার আরও ইন্টারেস্ট জেগেছিল এবং সেখান থেকেই কিন্তু বইটা কেনার ডিসিশন নেওয়া। এবং অনেক দিন পরে তারপর প্রতিক্ষণের নন ফিকশন বইমেলা যখন চলছিল তখন প্রতিক্ষণে গিয়ে এটা কেনা আমার। এবার প্রথমত এই লেখকের লেখা আমি আগে কখনো পড়িনি, এটাই প্রথম বই ওনার যেটা আমি পড়ছি। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বইয়ের প্রচ্ছদটাও লেখক নিজেই করেছেন, অর্থাৎ লেখক নিজে একজন গ্রাফিক ডিজাইনার এবং তিনি নিজেই নিজের বইয়ের প্রচ্ছদ করেছেন। তো এটা আমার সবথেকে ইউনিক ব্যাপার মনে হয়েছিল, কারণ এর আগে আমি কখনো দেখিনি যে লেখক নিজেই নিজের বইয়ের প্রচ্ছদ করছেন। এটা মানে সত্যজিৎ রায় করতেন জানতাম, কিন্তু তারপরে আর কাউকে আমি করতে দেখিনি, তো সেক্ষেত্রে এটা বেশ ইউনিক লেগেছিল। তো তারপরে যখন পড়া শুরু করলাম তখন মানে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি। তো প্রথমে বইয়ের বিষয়বস্তু বলি। বইয়ের বিষয়বস্তু এটাই যে পিনাকি, যে আমাদের বইয়ের মূল প্রোটাগনিস্ট, সে 10 বছর আগে একটি উপকূলবর্তী অঞ্চলে ঘুরতে গিয়েছিল এবং সেই উপকূলবর্তী অঞ্চলের যে স্মৃতি তার মাথায় রয়েছে সেই স্মৃতির কিছু কিছু জায়গা আবছা হয়ে গেছে, অর্থাৎ কিছু কিছু স্মৃতি তার মনে আছে, কিছু কিছু আবছা হয়ে গেছে এবং তার যেন মনে হচ্ছে সেই আবছা স্মৃতিটাকে তাকে আবার উদ্ধার করতে হবে এবং সেই উদ্ধার করার কাজের জন্যই সে আবারও 10 বছর বাদে সেই উপকূলবর্তী অঞ্চলে ফিরে যাচ্ছে, যেখানে গিয়ে সে সেই স্মৃতি উদ্ধার করতে চাইছে এবং সেই 10 বছর আগে ঘটে যাওয়া কিছু প্রশ্নের সমাধানও করতে চাইছে। কিন্তু 10 বছর পরে ফিরে গিয়ে সে আরও বেশি রহস্যের জট পাকিয়ে ফেলছে, কারণ সে যে হোটেলে থাকছে এবং যে হোটেলে গিয়ে সে অনুরোধ করেছিল যে তাকে যেন 3 নম্বর ঘরটাই দেওয়া হয়, সেই হোটেলে গিয়ে সে জানতে পারছে যে ওই ঘরটার রিকোয়েস্ট আজ অবধি যারা করেছে প্রত্যেকেই ওখানে সুইসাইড করেছে এবং কেন কেউ জানে না। তাই যখন হোটেলকে সেও অনুরোধ করে ওই ঘরে থাকতে যাওয়ার জন্য, তখন কিন্তু হোটেলও বেশ কনসার্নড হয় ওর জন্য। এবং একজন মহিলার সাথে তার 10 বছর আগে আলাপ পরিচয় হয়েছিল ওই উপকূলবর্তী অঞ্চলে। সেই মহিলাকে সে খুঁজে পায় না, কিন্তু সেই মহিলার যিনি বয়ফ্রেন্ড ছিলেন, অর্থাৎ বৈজ্ঞানিক সাম্যপ্রিয়, তাকে সে খুঁজে পায় 10 বছর পরে এবং তার সাথে তার কথোপকথন শুরু হয়। এবং 10 বছর আগে বেশ কিছু বৈজ্ঞানিক প্রজেক্ট ওই উপকূলবর্তী অঞ্চলে ঘটছিল, যে দুটোই কিন্তু সাম্যপ্রিয় চালাচ্ছিলেন, কিন্তু দুটোই বন্ধ হয়ে গেছে বর্তমানে 10 বছর পরে। তো সেটাও কেন হয়েছে সেটাও সে বার করতে থাকে। তো এইভাবে আমরা আস্তে আস্তে বিভিন্ন রহস্যের সমাধানের পথে এগিয়ে যাই বইটাতে। এবার বক্তব্য হলো এই যে 10 বছর আগের বা 10 বছর পরের দুটোই কিন্তু আমাদের ফিউচারে ঘটছে, সুতরাং যে বৈজ্ঞানিক প্রজেক্টগুলোর কথা বলা হচ্ছে সেগুলো খানিকটা ফিউচারের প্রজেক্টও বটে। তো সেখান থেকে আপনি সাইফাইয়ের ফিলিংটা সম্পূর্ণভাবে পাবেন। এবার বিষয়বস্তু এর থেকে বেশি বলবো না, কারণ তাহলে অনেকটাই স্পয়েল হয়ে যাবে। তবে যেটা আমার মনে হয় যে না বললে অনেকটাই না বলা থেকে যাবে, সেটা আমি শেষে অ্যাটাচ করব। আপাতত এখানে এটুকু বলি যে এই অবধি বিষয়বস্তু শুনে
তারপরে আমি রিভিউটা দিচ্ছি এবং শেষে আমি চেষ্টা করব যে স্পয়লার অ্যালার্ট দিয়ে ব্যাপারটা অ্যাটাচ করার, যাতে আপনারা পুরোটা না দেখে ওইটুকু দেখে একটা রিভিউ নিয়ে বইটা কিনতে পারেন। প্রথমত বইয়ের লেখনী অত্যন্ত ভালো এবং প্রথমবার আমি এই লেখককে পড়ছি এবং জানতে পারলাম যে এটা লেখকের দ্বিতীয় বই, অর্থাৎ এর আগে শুধু একটিই বই লেখকের বেরিয়েছে। সেই জায়গা থেকে লেখকের লেখনী আমার এতটাই ভালো লেগেছে, মানে মনেই হবে না যে ওনার এটা দ্বিতীয় বই, মনে হবে যেন অনেক অনেক বই লিখে ফেলেছেন তারপর এই বইটি লিখছেন। দ্বিতীয়ত বইটির যে ভাবনা সেটা অনবদ্য, কারণ বইটি শেষ করার পরে আমি বেশ কয়েকদিন আমি শুধু এটা নিয়েই ভেবে গেছি যে এটার কী কী পসিবিলিটিস হতে পারে, কী আরও এন্ডিংস হতে পারতো ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমাকে ভেবে যেতে হয়েছে বইটায়। সুতরাং বুঝতেই পারছেন যে লেখকও কতটা ভেবেছেন এই আইডিয়াগুলো আনার জন্য, আদারওয়াইজ হয়তো ওই রকম সায়েন্টিফিক দুটো প্রজেক্ট ভাবাই মানে কারোর পক্ষে পসিবল হতো না। তো সেইটা একটা অনবদ্য ব্যাপার। তৃতীয় হচ্ছে যে উপকূলবর্তী অঞ্চলের যে বর্ণনা বা যে আমেজ তৈরি করা হয়েছে, সেই আমেজ নিয়ে মানে আমি এতটাই মুগ্ধ যে আমার মনে হয় যে পরবর্তীকালে যদি আমি কখনো উপকূলবর্তী অঞ্চলে ঘুরতে যাই তাহলে অবশ্যই এই বইটাই আমার সঙ্গী হবে, কারণ সত্যিই পড়তে পড়তে মনে হয়েছে আমি যেন সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছি এবং সমুদ্রের হাওয়া এসে লাগছে গায়েতে। এতটাই সুন্দরভাবে ওই আমেজ বা ওই জায়গার বর্ণনা দেওয়া হয়েছে। তৃতীয়ত প্রতিটা চরিত্রকে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং সেটা তৈরি করার পিছনে যে কতটা খাটনি গেছে লেখকের সেটাও কিন্তু যথেষ্টভাবে বোঝা যায়। এবং এইটার প্রমাণ আমি শেষে একটু স্পয়লার দিয়ে আমাকে দিতেই হবে, কেন মানে এতটা কিভাবে বোঝা যাচ্ছে যে উনি এতটা খেটেছেন সেটার। এই বইটা আমার মনে হয় ওয়ান অফ দ্য আন্ডাররেটেড জেম, কারণ এর আগে আমি কখনো এটা দেখিনি রিভিউ কাউকে করতে। 2025-এ বইটি বেরিয়েছে এবং 2026-এ গিয়ে আমি বোধহয় প্রথম বইটির রিভিউ করছি। জানি না এর আগেও হয়তো এক দুজন করেছেন, কিন্তু মানে ফেসবুকে আমি কোথাও খুঁজে পাইনি অন্তত এটার রিভিউ। তো বলতে গেলে এটা একটা অনবদ্য বই। যদি আপনি সায়েন্স ফিকশন পড়তে ভালোবাসেন এবং তার সাথে যদি থ্রিল ফ্যাক্টর দরকার হয় তাহলে এটা কিন্তু মাস্ট রিড। এবং তার থেকেও বড় কথা, যদি আপনি একটু ভালো বই পড়তে চান, বাংলায় পাতি বই অনেক আছে, ভালো বই পড়তে চান তাহলে আমি বলবো এই বইটা অবশ্যই পড়বেন। কারণ দেখুন, অনেক বই আছে যেগুলো খুব হাইপ পায় এবং প্রচুর অনেকে সাজেস্ট করবে বই, কিন্তু সেই সব বইয়ের ভিড়ে হারিয়ে না গিয়ে আমি বলবো যে এই সমস্ত আন্ডাররেটেড যে বইগুলো সেগুলো খুঁজে বের করে পড়াটাই বোধহয় বুদ্ধিমানের কাজ। যাই হোক, আমি আপনার জন্য খুঁজে দিলাম, পড়ার দায়িত্ব আপনার। হ্যাঁ, এটা ঠিক, আমি মেনে নিচ্ছি বইটার দাম অনেকটাই বেশি, মানে এই বইটা আরামসে 300-র মধ্যে বইটার দাম রাখাই যেত, কিন্তু বইটার দাম 400 রাখা হয়েছে এবং যেটা একটু মানে বেশি মনে হয়েছে আমার। কিন্তু আমার মনে হয় পড়ার পরে আমার যেটা মনে হয়েছে যে এই রকম যদি সাহিত্য হয় তাহলে আমার কোনো অসুবিধে নেই টাকা দিতে। কারণ আমার প্রথমে একটু ডাউট লাগছিল যে একদম নতুন লেখক, তাকে তো আগে কখনো পড়িনি, কেমন হবে বইটা তাও জানি না, তো সেইখানে 400 টাকা একটু বেশি। তো সেইটা পুরোপুরি মিটে গেছে, কারণ মনে হয়েছে যে একদমই ঠিকঠাক, মানে একদম যা দিয়েছি তা একদম উসুল করা হয়েছে এই বইটা দিয়ে। এইবার এখান থেকে আমি একটু স্পয়লার অ্যালার্ট দেবো এবং আগে থেকেই বলে রাখছি যে এখানে এই পরের অংশটা স্পয়লার থাকবে এবং আপনি যদি বইটা নিজে এক্সপিরিয়েন্স করতে চান, পড়তে চান, নিজে কিনবেন একদম 100% শিওর আমার এইটুকু অবধি রিভিউ দেখে, তাহলে আমি বলবো এই অংশটা দেখবেন না যদি স্পয়লার আপনি অ্যাভয়েড করতে চান। আবার অনেকে আছেন যারা স্পয়লার দেখেই বই কেনেন, তো তারা দেখতে পারেন অবশ্যই। এটা সম্পূর্ণ আপনার উপর আমি চয়েস ছেড়ে দিলাম। কেউ প্লিজ এটা নিয়ে আমাকে বলতে আসবেন না বা আক্রমণ করতে আসবেন না, কারণ আমার চ্যানেলের মূল লক্ষ্য হলো যে আমার বইটা পড়ে কেমন লেগেছে সেটা সম্পূর্ণটা বলায়, বা তার জন্য যদি স্পয়লার বলতে হয় তার জন্য আমি বারবার ওয়ার্নিং দেব, কিন্তু মানে খারাপ লাগলে প্লিজ আক্রমণ করবেন না কেউ। তো বইটায় মূলত শেষ অবধি আমরা এটা দেখতে পাই যে পিনাকি ডক্টর সাম্যপ্রিয় অর্থাৎ বিজ্ঞানী সাম্যপ্রিয়র সাথে কথোপকথনে আসে এবং সাম্যপ্রিয়কে সে সরাসরি জিজ্ঞেস করতে পারে না যে কেন তার মনে হচ্ছে কেন ওই মহিলাটি নেই যে মহিলাকে সে খুঁজতে আসছে, যে আসলেই ডক্টর সাম্যপ্রিয়র বান্ধবী ছিলেন।
কিন্তু সাম্যপ্রিয় তাকে ঘটনাক্রমে উত্তরগুলো দিয়ে দেয় এবং জানায় যে তার যে দুটি প্রজেক্ট ছিল তার মধ্যে যেটি একটি প্রজেক্ট ছিল যেখানে মানুষের পাঠকে সংরক্ষণ করা হতো, সেই পাঠে আসলে আপনার স্মৃতিকেও সে সংরক্ষণ করে ফেলছে। মানে আপনি যখন একটা বই পড়ছেন তখন সেই বইয়ের যে পাঠ, সেই পাঠের সাথে আপনার যেগুলো যেগুলো আপনি রিলেট করতে পারছেন সেই সমস্ত স্মৃতিও কিন্তু চলে আসছে। তো এই যে পাঠ সংরক্ষণ করার লাইব্রেরি, এবার যখন সেই লাইব্রেরিতে ঢুকে কেউ একজন কারুর একটা পাঠকে শুনছে টাকা দিয়ে, তার কিন্তু মাথার মধ্যে অন্য আরেকজনের স্মৃতি ইমপ্ল্যান্ট হয়ে যাচ্ছে, ইভেন দো সেই স্মৃতিটা তার নিজের নয়। এবার এর ফলে মানুষের মধ্যে বিভিন্ন রকম মেন্টাল প্রবলেম দেখা দিচ্ছে এবং তার জন্যেই এই প্রজেক্টটা সাম্যপ্রিয় বন্ধ করে দেন। কিন্তু এই প্রজেক্টের চলাকালীনই তার বান্ধবীর একজনের সাথে অ্যাফেয়ার হয়েছিল এবং সেই ছেলেটিকে তার বান্ধবী বলেছিল যে ইউলিসিসের 18টা চ্যাপ্টারের পাঠকে সংরক্ষণ করতে ওই লাইব্রেরিতে। এবার ওই যে ছেলেটি, তার নাম তীর্থ, যে ওই পাঠটি সংরক্ষণ করেছিল এবং ওই পাঠটি যারা যারা শুনেছে ওই 18টি চ্যাপ্টারের, তারা প্রত্যেকেই ভেবেছে যে তারা 10 বছর আগে ওই উপকূলবর্তী অঞ্চলে এসেছিল এবং তাদের সাথে ওই মেয়েটির সম্পর্ক ছিল, কিন্তু আদতে ওটি অন্য একজনের সাথে ছিল, কিন্তু তারা নিজেদেরকে ওই জায়গায় ভেবে নিয়েছে। কারণ তাদের মনে হয়েছে যে স্মৃতিটা ওই পাঠের ফলে তাদের মাথায় ইমপ্ল্যান্ট হয়ে গেছে সেটা আসলে তাদের নিজেদের স্মৃতি, কিন্তু আসলে সেটা নয়। কিন্তু শেষ পর্যন্ত এই রিভিলটা হওয়ার পরেও বইটা এমন একটা জায়গায় শেষ হয় যেখানে বেশ কিছু প্রশ্ন থেকে যায়। এবার এই প্রশ্নগুলোর উত্তর আমি সত্যি পাইনি, যে প্রশ্নগুলো আমার মনে হয় এই ভিডিওর মারফত আমি লেখকের কাছে তুলে ধরতে চাইব, যদি এটা পৌঁছয় লেখকের কাছ অবধি। তো প্রথম প্রশ্ন এটা যে শেষে গিয়ে আমরা দেখি বিজ্ঞানী সাম্যপ্রিয় খুন হন। এবার বিজ্ঞানী সাম্যপ্রিয়কে খুনটা কে করলো? মানে আমরা দেখলাম যে আমাদের প্রোটাগনিস্ট পিনাকি সমস্ত উত্তর পেয়ে চলে যাচ্ছে এবং সেই সময় ওই পথে আর একজন মানুষ ঢুকছে সাম্যপ্রিয়র বাড়িতে, কিন্তু পিনাকি তাকে লক্ষ্য করে বেরিয়ে গেলেও আবার ফিরে আসছে এবং ফিরে এসে যখন ওই বাড়িতে আবার ঢুকছে তখন দেখছে যে সাম্যপ্রিয় মারা গেছেন। এই লোকটি কে? কিন্তু সেই লোকটিকে সে আর খুঁজে পাচ্ছে না। তাহলে কি আমাদের প্রোটাগনিস্টই খুনি? মানে পিনাকি এই খুনটা করলো, কিন্তু কেন? আর এই যে একটি ব্যক্তিকে সে সবসময় সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকতে দেখতো, যে সবসময় সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছে, সেটা কে? আর আরও একটা প্রশ্ন যে এই যে এত কথোপকথন, যে কথোপকথনগুলো আসলে পিনাকির মাথায় চলছিল, যেগুলো 10 বছর আগে তার সাথে ঘটেছে, সেগুলো কি সবই আসলে তীর্থর বন্ধু? মানে তীর্থ কি সত্যিই এক্সিস্ট করে, নাকি আদতেই এই পুরো জিনিসটা সাম্যপ্রিয়র কোনো প্ল্যান, নাকি পুরোটাই সাম্যপ্রিয় প্ল্যান করে রেখেছে এই ধরনের কিছু মানুষকে তাদের মানে তার বৈজ্ঞানিক প্রজেক্টের গিনিপিগ বানানোর জন্য, এবং সেটাই কোনোভাবে ব্যাকফায়ার করে তাকেই শেষ করে দিল কি? এই সমস্ত বিভিন্ন প্রশ্ন থেকে গেল এবং এটাও থেকে গেল যে শেষে গিয়ে পিনাকি ওই ওএমআরকে নিয়ে করবেটা কি। তো এই বিভিন্ন প্রশ্ন থেকে গেল এবং সেই প্রশ্নগুলোর উত্তর সত্যি বইটাতে নেই। আমি জানি না এই বইটার কোনো পার্ট আসবে কি না, কারণ লেখককেও আমি সোশ্যাল মিডিয়ায় কোথাও খুঁজে পাইনি। তো এই প্রশ্নগুলোর উত্তর যদি পাওয়া যায় ভিডিওর মারফত খুব ভালো লাগবে। আর যেটা শেষে বলার সেটা হচ্ছে যে আমি যেহেতু একটা বইয়ের ভেতর আর একটা বই পাঠের বিবরণ পেয়েছিলাম, তো বইটা শেষ করার পরে যেহেতু এত চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরছিল, তখন মনে হয়েছিল যে ওই বইগুলো নিয়েও একটু সার্চ করে ফেলি। আমার ছোট রিলস বা শর্টসেও আমি এটা দিয়েছিলাম, তাও আমি বিস্তারে একটু এই ভিডিওতে বলি। ইউলিসিস পাঠের কথা বলা হয়েছে। এবার এই ইউলিসিস জেমস জয়েস নামে একজনের লেখা। জেমস জয়েস ছিলেন একজন আইরিশ লেখক। এবার ইউলিসিসকে বোঝানোর আগে তার আগে আমাদের একটু ওডিসি বুঝতে হবে। ওডিসি লিখেছিলেন গ্রিক কবি হোমার। এবার ওডিসির মূল বক্তব্য বা মূল গল্প হয়তো আমরা এতদিনে অনেকেই জানি, কারণ ওডিসির সিনেমা বেরিয়ে গেছে বর্তমানে। তবুও ছোট করে যদি বিষয়বস্তু বলতে হয়, সেটা হলো রাজা ওডিসিয়াস, যে ট্রোজান ওয়ারের পরে বাড়ি ফিরতে চাইছে ইথাকাতে এবং সে কিছুতেই ফিরতে পারছে না, কারণ বিভিন্ন রকম বাধা দেখা দিচ্ছে। মানে কোনো দেবতার সাথে ঝগড়া, কোথাও তাকে যুদ্ধ করতে হচ্ছে রীতিমতো পথ খুঁজে পেতে, ইত্যাদি বিভিন্ন কারণে সে 10 বছর ট্রোজান ওয়ারে কাটানোর পরেও আরও 10 বছর লেগে যাচ্ছে তার বাড়ি ফিরতে।
এবং বাড়ি ফিরে তার সে রাজ্য সে আবার অধিকার করছে, কারণ সেখানে অলরেডি অনেক সুটার্স চলে এসেছিল যারা তার স্ত্রীকে মানে পেনেলোপিকে বিয়ে করার জন্য রাজি ছিল এবং এই রাজ্যটা দখল করার জন্য রাজি ছিল, কিন্তু সে এসে সব কিছু অধিকার করে নিচ্ছে এবং পেনেলোপির সাথে তার একটা হ্যাপি এন্ডিং হচ্ছে। এইটা ছিল ওডিসির গল্প এবং আশা করি আমরা সবাই এটা জানি। আমি খুব শর্টে বললাম জিনিসটা। এইটা থেকে অনুপ্রাণিত হয়েই জেমস জয়েস লিখেছিলেন ইউলিসিস, যেটার মূল যে নামটা ইউলিসিস, এটা মূলত ইংরেজি নামে, ওডিসিরই ইংরেজি নাম হচ্ছে ইউলিসিস। এবার এখানে 18টা চ্যাপ্টার আছে। এই 18টা চ্যাপ্টারেও 3টে চরিত্র আছে, মিস্টার ব্লুম, তার স্ত্রী মলি ব্লুম এবং আরেকজন চরিত্র যে সম্পূর্ণই স্ট্রেঞ্জার তাদের কাছে। মূলত গল্পটা এটা যে এখানে একদিনের গল্প দেখানো হচ্ছে, যেখানে মিস্টার ব্লুম সকালবেলা ব্রেকফাস্ট বানাতে বানাতে ভাবছেন যে তার স্ত্রী তাকে চিট করছে। এবার এই দুঃখ থেকে বা এই অভিমান থেকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন এবং ওই একদিনের গল্পই দেখানো হচ্ছে। ওই একদিনে তিনি কোথায় কোথায় যাচ্ছেন, কি কি করছেন, কোন কোন মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করছেন, এই সমস্ত কিছু করে উনি রাত্রে আবার বাড়ি ফিরে আসছেন। এই পুরো একদিনের গল্পটাকে সিগনিফাই করা হয়েছে ওডিসির 10 বছরের জার্নির সাথে। এবং যখন তিনি ফিরে আসছেন বাড়িতে, তারপরে রাত্রিবেলা মলি ব্লুমের পার্সপেক্টিভটা দেখানো হচ্ছে। এতক্ষণ কিন্তু মলি ব্লুমের কোনো পার্সপেক্টিভ দেখানো হয়নি। তো মলি ব্লুমকে দেখানো হচ্ছে যে উনি বেশ খানিকটা মানে ঘুমোতে যাওয়ার আগে আচ্ছন্ন ঘোরে বিভিন্ন কথাবার্তা ভাবছেন এবং সেই ভাবনা থেকে যে কথাগুলো বেরিয়ে আসছে সেটা থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, মলি ব্লুমের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, কিন্তু সেটা এই কারণ মিস্টার ব্লুমই ইনকম্পিটেন্ট এবং তিনি তার স্ত্রীকে খুশি রাখতে পারেন না, সেই কারণেই এই অ্যাফেয়ার্সগুলো আছে। কিন্তু তারপরেও মলি ব্লুম শেষে গিয়ে বলছে যে যদি মিস্টার ব্লুম আবারও তাকে প্রপোজ করে, সে বারংবার তার স্বামীকেই গ্রহণ করবে ইয়েস বলে। তো এইখানে শেষ হচ্ছে। তো আমরা দেখি যে অডিসিতে আমরা একদম ফুল হ্যাপি এন্ডিং যেরকম হওয়া উচিত সেরকম পাই। ইউলিসিসে আমরা এক্স্যাক্টলি ওই টাইপের হ্যাপি এন্ডিং পাই না, কিন্তু কাইন্ড অফ ওরকম হ্যাপি এন্ডিং পাই। এবার সেখান থেকেই ইন্সপায়ার্ড হয়ে এই কলফোরিং লেখা হয়েছে, কারণ এখানে ইউলিসিসের উল্লেখ আছে। এখানেও আপনি দেখবেন 10 বছর পরে পিনাকি ফিরে আসছে। এই 10 বছর সিগনিফাইজ দ্য 10 বছর অফ ওডিসি। এবং এখানেও 3টি চরিত্র আছে। আমাদের মূল প্রোটাগনিস্ট পিনাকি, ডক্টর সাম্যপ্রিয় এবং তার বান্ধবী। এখানেও দেখানো হচ্ছে সাম্যপ্রিয়র বান্ধবী বড় আবঝা আবঝা কথা বলে এবং তার কথার সাথে কোনো কথার মিল নেই। সে কোনো কনক্লুশনে পৌঁছতে পারে না। তাকে যখন পিনাকি যখন 10 বছর আগের স্মৃতি ভাবে, সেখানে সে বলে যে তুমি আমার সাথে পালিয়ে চলো, সে সেই কনক্লুশনেও পৌঁছতে পারে না যে সে পালাবে নাকি সে সাম্যপ্রিয়র সাথে থেকে যাবে। তো ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে বোঝা যায় যে এই যে বান্ধবীর চরিত্র, এই চরিত্রকে কিন্তু খানিকটা মলি ব্লুমকে সিগনিফাই করা হয়েছে, কারণ মলি ব্লুমও এরকম আবঝা আবঝা কথা বলেছিল বা আবঝা আবঝা কথা ভেবেছিল। কাইন্ড অফ মলি ব্লুমের ওই আবঝা আবঝা কথা বলার কারণটাকে এখানে জাস্টিফাই করা হয়েছে সাম্যপ্রিয়র বৈজ্ঞানিক ওই পাঠ সংরক্ষণের প্রজেক্ট দিয়ে। যে পাঠ সংরক্ষণ করা হতো এবং সেই পাঠ সংরক্ষণ এই মেয়েটি অতিরিক্ত পরিমাণে শুনতো, তার ফলে তার নিজের স্মৃতি বলে কিছু নেই, অন্য অনেকের স্মৃতি দিয়ে তার মাথা ঘেঁটে রয়েছে। তো ইত্যাদি বিভিন্ন কারণ রয়েছে। এই সমস্ত ছোট ছোট অনেক হিন্ট পাওয়া যায়, যেমন সমুদ্রকে এখানে একটা মূল চরিত্র হিসেবে দেখানো হয়েছে। সমুদ্র কিন্তু ওডিসিতেও একটা মূল চরিত্র, কারণ সমুদ্রের উপরেই ওডিসিয়াস যাত্রা করছে সমস্ত জায়গায়। তো অনেক অনেক সিগনিফিক্যান্স আছে ছোট ছোট, যেগুলো ওডিসি থেকে এবং ইউলিসিস থেকে নেওয়া হয়েছে। তবে শেষটা সম্পূর্ণ আলাদা। আমার এইটাই সব থেকে ভালো লেগেছে যে ওডিসিতে একরকম শেষ ছিল, হ্যাপি এন্ডিং, ইউলিসিসে আবার অন্যরকম হ্যাপি এন্ডিং, আর এই কলফোরিংয়ে একটা অন্যরকম হ্যাপি এন্ডিং, টোটালি অন্যরকম। যদিও এটাকে হ্যাপি এন্ডিং বলা যায় নাকি ওপেন এন্ডিং আই ডোন্ট নো, কিন্তু সেই রকমই কিছু একটা। তো প্রতিবারই হয়তো গল্পগুলোর আধারগুলো একই থাকে কিন্তু শেষটা বদলে যায়, এইটা আমার খুব ভালো লেগেছে। তো এই যে এতগুলো জিনিস পড়াশুনো করতে হয়েছে আমাকে একটা বই পড়ার পরে, দেখুন এটা কম্পালসারি নয় যে আপনি কলফোরিং পড়ার পর এগুলো আপনাকে পড়তে হবে। আমিও কিন্তু ওডিসি বা ইউলিসিস পড়িনি, বিভিন্ন ভিডিওর সাহায্যে এগুলো সম্বন্ধে জেনেছি। ইউটিউবে প্রচুর ভিডিও আছে যেগুলো আমাকে হেল্প করেছে এই সমস্ত জানতে। যদি দরকার হয় আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওগুলোর, যাতে আপনাদেরও সুবিধে হয়। তো সেইগুলোই সাহায্য করেছে আমাকে মূলত। আমি ওই আসল বইগুলো কিনে তো আর পড়তে পারিনি।
তো এই হচ্ছে ব্যাপার। এবার আমার এই খাটতে খুব ভালো লাগে যে একটা বই শেষ করার পরেও সেই বইটা এতটাই থেকে যাবে যে সেটা নিয়ে আমাকে রিসার্চ পর্যন্ত করতে হতে পারে। এবার তার মানে এই নয় যে বইটা প্রচণ্ড কঠিন, বইটা খুবই সোজা, খুবই ভালোভাবে লেখা। আপনার যদি মনে হয় যে আপনি বইটা শেষ করার পর এই বইগুলোও একটু দেখে নেবেন যাতে আপনি বুঝতে পারেন, রিলেট করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার চয়েস। এটা আমার চয়েস ছিল যে আমি একটু দেখব, তাই আপনাদেরকে একটু কনটেক্সট দিয়ে দিলাম। তার মানে এই নয় যে এটা পড়তে গেলে আপনাকে বিশাল রিসার্চ, বিশাল পিএইচডি করতে হবে, একদমই নয়। তো ওই যে বলছিলাম না যে শেষটা যখন বলবো তখন বুঝতে পারবেন যে কেন বলছি লেখককে যথেষ্ট খাটতে হয়েছে। আশা করি সেই প্রমাণটা দিতে পারলাম, কারণ ইউলিসিস পড়ে, ওডিসি পড়ে, সমস্ত কিছু পড়ে তার সাথে যোগসূত্র স্থাপন করে এমন কিছু সায়েন্টিফিক প্রজেক্ট আনা বইটার বিষয়বস্তুর মধ্যে যেটা এই প্রত্যেকটা চরিত্রকে সিগনিফাই করে, এটা খুব একটা সহজ কাজ নয় বোধ হয়। তো সেটা লেখক করে ফেলেছেন এই বইতে। তো আশা করি প্রমাণ দিতে পারলাম যে কেন বললাম যে লেখক যথেষ্ট খেটেছেন এই বইটার পিছনে। আরেকটি জিনিস আমি সবসময় বলে থাকি ভিডিওতে, সেটা হচ্ছে বইয়ের কোয়ালিটি। লাস্ট রাদার বই আমি এই প্রথম কিনলাম, এই প্রকাশনীর বই আমার কাছে আর একটাও নেই, এবং এটাই আমার প্রথম ওনাদের কোনো বই কেনা। আমার কিন্তু বইয়ের কোয়ালিটি অসাধারণ লেগেছে। হ্যাঁ, দামটা বেশি মনে হয়েছিল, কিন্তু বইয়ের যদি আপনি কোয়ালিটি দেখেন, প্রথমত এটার একটা পেপার ব্যাক কপি, এবং প্রত্যেকটা পেজ এত ভালো, এত মোটা যে আপনার মনে হবে যে একদম ঠিকঠাক আছে। ছাপার কোয়ালিটি, ছাপা সেরকম আমি খুব একটা ভুল কিছুই খুঁজে পাইনি প্রায়, এবং এই যে কভারের কোয়ালিটি এত সুন্দর। তো আই থিঙ্ক দামটা ঠিকঠাক, কারণ বইটা পড়ার পর এবং বইটার কোয়ালিটি দেখে আমার মনে হয়েছে দামটা ঠিকঠাকই আছে। তো সেটাও আমি বলে দিলাম, কারণ প্রকাশনীর বই কীরকম কোয়ালিটি সেটা বলাটাও মনে হয় আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো সেটাই, এবং প্রচ্ছদটাও খুবই সুন্দর, আগেও বলেছি। তো বইয়ের কোয়ালিটি এবং সাহিত্যের মান অনুযায়ী হয়তো দামটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো এই মূলত আমার এই বইটার রিভিউ। এটা একটা মাস্ট রিড, আন্ডার রেটেড হিডেন জেম, এবং এই সমস্ত হিডেন জেম খুঁজে বার করতে আমার তো ভালো লাগে, এবং আমি চাই এই সমস্ত বই হাইপে আসুক, এই সমস্ত বই হাইপে আসা দরকার। শেষে কিছু প্রশ্ন থেকে গেছে, একদম সত্যি কথা, সেই প্রশ্নগুলোর উত্তর যদি পাওয়া যেত খুব ভালো লাগতো। কিছু কিছু কথা এত সুন্দর লেখা হয়েছে বইটাতে যে সেগুলো দাগিয়ে রাখতে আমি বাধ্য হয়েছি, কিন্তু তারপর যখন দেখেছি সেই কথাগুলো মানে আসলেই পিনাকিকে কেউ বলেনি, আসলে ওগুলো তীর্থকে বলেছিল, পিনাকির মনে হয়েছে যে তার স্মৃতিতে রয়েছে। এইটা আমার খুব কষ্ট লেগেছে যে সত্যি এই কথাগুলো পিনাকির সাথে তার মানে হয়নি, যদিও শেষ অবধি এটা একটা মিস্ট্রি থেকে গেছে। তো সেই মিস্ট্রিটা একটু আনফোল্ড হলে ভালো হতো। বাট আই থিঙ্ক সেই মানে একটা বইয়ের সার্থকতা সেখানেও, যেখানে বইটা শেষ হয়ে যায় কিন্তু আপনাকে ভাবাতে ছাড়ে না, এবং কনক্লুশনটা আপনি নিজের মতো করে বেছে নেন যে শেষে তাহলে আসলে কি হলো। তো সেটাও আমার কিন্তু বেশ ভালো লাগে। তো এই রইল কলফোরিংয়ের রিভিউ। আমি জানি এই বইটা সম্বন্ধে প্রায় কেউই জানেন না হয়তো, কিন্তু আমি জানালাম। আশা করি এবার আপনারা কিনবেন, পড়বেন এবং ভালো লাগবে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দেবেন যেখানেই দেখুন, ফেসবুক বা ইউটিউব, কারণ আমি চেষ্টা করি যে সত্যিকারের ভালো বই যেন সবার কাছে পৌঁছয়। ধন্যবাদ, পড়তে থাকুন ততদিন, পরের ভিডিও অবধি।